নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ভিডিওটা কোন কোন রাশির সাড়ে সাথী শেষ হবে এবং কোন কোন রাশির এখনো পর্যন্ত সাড়ে সাথী চলছে, কোন কোন রাশির ঢাইয়া চলছে, কোন কোন রাশির সাড়ে সাথী আবার নতুন করে আসতে চলেছে বা ঢাইয়া আসতে চলেছে, সেটা নিয়েই এই ভিডিওটা। তবে 12টা রাশিরই আমি এই শনি মহারাজ যেখানে বসে আছে, যদি কারোর কোনো রাশির জীবনে বিরাট আর্থিক কষ্ট, সমস্যা, জীবনের বিভিন্ন রকম সমস্যাগুলো আসছে, তো সেটা নিয়ে আমি অবশ্যই বলার চেষ্টা করব। 12টা রাশি। তো চলুন সময় নষ্ট না করে মেন টপিকে আসি। যে সাড়ে সাতি অর্থাৎ গ্রহরাজ শনিদেব থেকে দেখা যায় সাড়ে সাতি মানে 7.5 বছর, এটা একটা 10 বছরের বাচ্চাও জানে। মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে? 29শে মার্চ 2025 সাল, মানে 1 বছর হয়ে গেল যে মকর রাশির সাড়ে সাতি শেষ হয়েছে। এইবার যেসব রাশির সাড়ে সাতি চলছে, পিরিয়ড এখনো কারেন্ট চলছে, সেটা হচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে। কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাতি শেষ হয়ে যাবে। কবে শেষ হবে সেটাও বলছি। মীন রাশির সাড়ে সাতি চলছে, আর মীন রাশির সাড়ে সাতি চলবে এখন কন্টিনিউ। আর মেষ রাশির সাড়ে সাতি চলছে। এরপরে যে শনি মহারাজ যে রেজাল্ট দেবে সাড়ে সাতি, যদি মেষ রাশি চলছে এবং মীন রাশি চলছে, এদের তো কন্টিনিউ থাকবে এখন। বাকি যাদের ঢাইয়া, সেটা হচ্ছে ধনু রাশির ঢাইয়া চলছে, ধনু রাশির ঢাইয়া শেষ হয়ে যাবে। আর সিংহ রাশির ঢাইয়া চলছে, সিংহ রাশিরও ঢাইয়া শেষ হয়ে যাবে। এই দুটো রাশি। আর কোন কোন রাশির সাড়ে সাতি আসবে দেখুন, সেটা হচ্ছে বৃষ রাশির সাড়ে সাতি আসবে। আর শেষ হবে কার? কুম্ভ রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে, শুধু নতুন করে অ্যাড হবে বৃষ রাশি। তাহলে মীন রাশি, মেষ রাশি আর বৃষ রাশি, এদের সাড়ে সাতি চলবে। ঢাইয়া মকর রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মকর রাশির ঢাইয়া শুরু হবে আর কন্যা রাশির ঢাইয়া শুরু হবে। এই দুটো রাশির ঢাইয়া, সাড়ে সাতি মানে 7.5 বছর, ঢাইয়া মানে হচ্ছে 2.5 বছর। যে শনি আমাদের দুঃখ কষ্ট ব্যাপারগুলো দেয়, তা এখানে কি সত্যি সাড়ে সাতিতে ততটাই কষ্ট দুঃখ আসে? কবে থেকে আসবে? আর এই যে রাশিগুলো বললাম বা বাকি রাশির নাম করিনি তাদেরও, তাদের জীবনেও, যেমন ধরুন মিথুন রাশি, আপনার বৃশ্চিক রাশি, এছাড়াও আপনার তুলা রাশি, তো এই যে রাশিগুলোর নাম করিনি তাদেরও কি প্রভাব চলবে, কবে থেকে আসবে? সাড়ে সাথীতে যাদের আর্থিক বড় রকম সমস্যা আসছে বা অর্থ কষ্ট বা জীবনে কোনো কিছু সমস্যা আসছে, তার একটা বিরাট রেমেডি, উপায়, সেটা 12টা রাশির জন্যই মনে করবে। শুধু সাড়ে সাথী না, ধরুন কোনো খারাপ গ্রহের দশা আসছে, বিরাট খারাপ সময় চলছে আপনার, এটা একটা মনে করবেন যে বিরাট রেমেডি। দেখুন, এই প্রকৃতির জন্য আপনি যা করবেন, এই প্রকৃতিতে তার 3 গুণ আপনাকে রিটার্ন দেবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যেমন ফিজিক্সের একটা রুলস, সেরকম প্রকৃতির রুলসও মানুষের জীবনের নিয়মই এটা। আপনি এই প্রকৃতিকে বা এই সমাজকে যা দেবেন, সেটা তার 3 গুণ রিটার্ন দেবে আপনাকে। অর্থাৎ ভালো জিনিস দিলে 3 গুণ ভালো আপনার জীবনে রিটার্ন আসবে, আর খারাপ জিনিস দিলে আপনার 3 গুণ খারাপ আপনার জীবনে রিটার্ন আসবেই। একদম মিলিয়ে নেবেন, আসবেই আসবে। তাই যখন আপনার জীবনে আর্থিকভাবে বিরাট সমস্যায় আপনি ভুগছেন, আপনার কাছে যা আছে, যেটুকু আছে আপনি সেটুকু ডোনেট করুন। যেখানে পাবেন, দুস্থ মানুষ, হ্যাঁ, যেখানে ভিখারি থাকবে, দুস্থ সমাজে দুস্থ মানুষ, আপনার কাছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা পাবেন ডেইলি আপনি দেখুন,
7 দিন করে দেখুন, আপনি 8 দিনের দিন আপনার জীবনে এর একটা চমৎকার রেজাল্ট আসবেই আসবে। একটা কথা আছে না যে আপনাকে যে ৫০০, ১০০০, ৫০০০ ডোনেট করতে হবে তার কোনো মানে নেই। একটা কথা হচ্ছে দুঃখী জনের ভিক্ষামুঠি দানের সেরা দান। অর্থাৎ আপনার কাছে যা আছে তার যেটুকু অংশ আপনি যদি মন থেকে বাই হার্ট সেটা গরিব মানুষ, ভিখারি, দুস্থ, সমাজের যারা নীচ আছে আপনি অর্থ দান করুন। দেখুন এই আর্থিক সমস্যা থেকে আপনি 100% মুক্তি পাবেন। সেটা সাড়ে সাতি হোক, আপনার খারাপ গ্রহের দশা হোক। কারণ এই প্রকৃতির রুলসই হচ্ছে আপনার জীবনে আপনি যা করবেন প্রকৃতি তার ৩ গুণ আপনাকে রিটার্ন দেবে। ভালো করলে ভালো রিটার্ন দেবে, খারাপ করলে খারাপ রিটার্ন আপনি পেতে বাধ্য, মিলিয়ে নেবেন। শনি যে রাশি পরিবর্তন হয়েছে ১ বছরের বেশি হয়ে গেল সেটা ২৯শে মার্চ ২০২৫। এইবার এই শনি আবার রাশি পরিবর্তন করবে 3rd জুন ২০২৭। সেই সময় মকর রাশির ঢাইয়া আর কন্যা রাশির ঢাইয়া শুরু হবে। তার ফলে এই দুটো রাশির কি হবে? বৃষ রাশির সাড়ে সাতি শুরু হবে। এর কি হবে? আর সিংহ আর ধনু রাশির ঢাইয়া শেষ, তাদের কি হবে? কুম্ভ রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে। তাহলে কুম্ভ রাশির কি হবে? চলুন এক এক করে আসি এবং সাড়ে সাতি ফলে যে সমস্ত রাশির মানুষরা ভীষণভাবে জীবনের নানা রকম সমস্যা জর্জরিত, তাদের একটা বিরাট রেমিডি বা উপায় অবশ্যই আমি বলার চেষ্টা করব। যেটা জীবনে ভীষণভাবে কার্যকরী। মেষ রাশির তো সাড়ে সাতি চলছে। দেখুন এই যে গ্রহরাজ আসবে ২০২৭ সালে ঠিক জুন মাসের ৩ তারিখ। মেষ রাশিতে শনিদেব একদম নিচস্থ হয়ে যায়। সর্বোচ্চ তার শক্তিটা হারিয়ে ফেলে সেখানে। স্বতঃস্ফূর্ত সে রেজাল্ট দিতে পারে না। মেষ রাশির সাড়ে সাতির একদম সেন্ট্রাল পিরিয়ড। এখানে মেষ রাশির ক্ষেত্রে ২.৫ বছরে শনি নানা রকম সমস্যা ক্রিয়েট করবে। কিন্তু এই শনিও আবার যখন ৩-৪ মাসের জন্য রেট্রোগেট হবে, আবার মীন রাশিতে চলে যাবে, তখন কিন্তু এই মেষ রাশিকে আবার ভীষণ পজিটিভ রেজাল্ট এই শনি দেবে। এই সাড়ে সাতিতেই বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এই মেষ রাশিতে। তাহলে জুন মাসে ৩ তারিখে ২০২৭ সালে মেষ রাশিতে আসবে হেলথের প্রবলেম, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো কিন্তু মেষ রাশির জীবনে থাকবেই থাকবে। এবার এত কোটি মানুষ আছে, সবার জীবনে কি সমান হবে? হবে না। কারণ শনি কর্মের কারক। তাই এটা সম্পূর্ণ ডিপেন্ড করে শনি এই ৩০ বছর কর্মের হিসাবটা দিয়ে দেয়। অর্থাৎ যার কর্ম যেরকম হবে সে সাড়ে সাতিতে তার সেম রেজাল্ট পাবে। তাই সাড়ে সাতিতে যে আপনার যে পছন্দের যে জিনিসগুলো শনি ত্যাগের কারণ, সেগুলো যারা ত্যাগ করতে পারবে, দান ধ্যান করতে পারবে, তাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। বৃষ রাশি, দেখুন বৃষ লগ্নের তো সব থেকে ভালো গ্রহ শনি মহারাজ, আর বৃষ রাশির সাড়ে সাতি শুরু হবে এই ২০২৭ সালের ৩রা জুন। বৃষ রাশির ক্ষেত্রে এখানে আহ ১২ নম্বর ঘর, সেখানে শনি নিচস্থ হয়ে যাবে। কারণ এই বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ গ্রহ যখন খরচের ঘরে, হসপিটালের ঘরে এসে যাবে, তখন কিন্তু এটা খুব একটা শুভ মানা যাবে না। তাহলে বৃষ রাশির যে সাড়ে সাতিতে কি প্রভাব পড়বে জীবনে? প্রত্যেকটা সেক্টরে প্রভাব পড়বে না। কর্মক্ষেত্রে প্রভাব পড়বে না, পড়বে আর্থিক খরচের জায়গাটা, হেলথের জায়গা, হসপিটালের জায়গা, এই যে ব্যাপারগুলো বৃষ রাশির জীবনে আহ, বড় ধরনের কিছু চেঞ্জেস পরিবর্তন আসবে। মিথুন রাশির ক্ষেত্রে কোনো সাড়ে সাতিও নেই, ঢাইয়াও নেই, বরঞ্চ শনি সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে থাকবে। একাদশ ঘর, 11th হাউস, যেখানে বলা হয় যে সমস্ত শুভ গ্রহরা ভালো ফল দেয়। আর এই 11 নম্বর ঘর এমন একটা ঘর যেখানে পাপী গ্রহ যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা আরো ভালো ফল দেয়। এই এমন একটা মজার ঘর। সেই গণে শনির নাকি একটা শ্রেষ্ঠ জায়গা। সেখানে শনি মহারাজ আসবে।
আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনি এখানে নিচস্থ হয়ে যায়, দুর্বল, তার শক্তি থাকবে না। থাকবে ৩-৪ মাসের জন্য যখন সে বক্রি হবে। তাহলে এখানে মিথুন রাশির জন্য যেটা গ্রহরা সবথেকে ভালো একটা ফল দেবে আর্থিক ব্যাপারটা, তো সেটা ততটাও দিতে পারবে না, কিন্তু দেবে। তার মানে নিরাশ করবে না শনি, যেহেতু ভাগ্যপতি। আবার অষ্টমপতিও, তাই অষ্টমের রেজাল্টও কিন্তু দেবে। কারণ মিথুন রাশির ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে, শনি কি রেজাল্ট দেবে। একটা তো ভাগ্য মানে সর্বোচ্চ শুভ গ্রহ, আর একটা অষ্টম মৃত্যুর, জীবনে আপস অ্যান্ড ডাউনস এর মালিক সে। তাই সে কি রেজাল্ট দেবে, এটা বড় কনফিউশনের ব্যাপার থাকে মিথুন রাশির ক্ষেত্রে। যাই হোক, তো মিথুন রাশির গ্রহরাজ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। কর্কট রাশির ক্ষেত্রে অলরেডি তো ভাগ্যস্থানে আছে, কিন্তু কর্কট রাশির ১০ নম্বর ঘরে শনি চলে যাবে। সেটা দেখুন, কর্কট রাশির একটা মজার ব্যাপার হবে শনি এখানে গেলে। কারণ কর্কট রাশির সব থেকে অকারক গ্রহ বলা হয় এই শনি। কারণ সে সপ্তম মারক গ্রহ, তারপরে অষ্টম মৃত্যুর কারক গ্রহ, সে নিচস্থ হয়ে যায়। ভীষণ ভালো কর্কট রাশির জন্য। দুটো অশুভ আহ ঘরের মালিক সে দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে কর্কট রাশির ক্ষতি হবে না, ক্ষতি করতে পারবে না গ্রহরাজ। এটা একটা ভীষণ ভালো। কিন্তু নেগেটিভ হচ্ছে, যে ঘরে বসছে শনি, সেটা তো কর্মঘর, অর্থাৎ কেরিয়ারের একটা চিন্তার বিষয়, সেখানে তো শনি নিচ হবে। তাই সেই কেরিয়ারের জায়গাটা, কর্মের জায়গা, একটা অনিশ্চয়তা, মানসিক টেনশন, প্রমোশন না হওয়া, জব চেঞ্জের ব্যাপার, এইগুলো কিন্তু মানসিক যন্ত্রণায় ভোগাবে কর্কট রাশিকে। কিন্তু আবার ঠিক দেখুন, এই শনির দশম দৃষ্টি আবার সোজাসুজি তার নিজের মকর রাশিতে, অর্থাৎ কর্কট রাশির সপ্তম ঘরে পড়লে ব্যবসায়ীদের খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না। সিংহ রাশি তো বললাম ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছে, এটা একটা ভীষণ পজিটিভ। সিংহ রাশির ভাগ্যস্থানে শনি যাবে, কিন্তু সে ষষ্ঠ সপ্তমপতি হয়ে ভাগ্যস্থানে যাচ্ছে, জীবন সাথীর জন্য ভীষণ ভালো। যাদের বিয়ে হয়নি তাদের জন্য নতুন বিবাহের যোগ, ব্যবসার বড় পরিবর্তন, এত তো ভালো কিছু দেখা যাচ্ছে। কিন্তু ভাগ্যস্থানে গেলেও শনি ভাগ্যস্থানে নেগেটিভ রেজাল্ট দেয় না, আস্তে আস্তে দেয়, ভাগ্যের উন্নতি অবশ্যই করায়। শনি এমন একটা গ্রহ না, যে ঘরে বসে সেই ঘরে কোনোদিন হানি করে না, একদম নিশ্চিত সেই ঘরটার বৃদ্ধিই করে। কিন্তু শনির যেখানে দৃষ্টি দেয় সেইগুলো খুব চ্যালেঞ্জিং ব্যাপার থেকে যায়। আর শনি থেকে, যে শনি যে ঘরে বসে তার থেকে ঠিক আগে ৬ নম্বর ঘরে আপনাকে ফ্রি সার্ভিস দিতে হবে। ফ্রি সার্ভিস দিতেই হবে আপনাকে, এটা কোনো রাস্তা নেই, সেখান থেকে বেরিয়ে আসার কোনো চান্স নেই। তো এখানে ভাগ্যস্থানে শনি থাকবে, কিন্তু দুর্বল হয়ে থাকবে। ষষ্ঠের জায়গাটা ভীষণ ভালো করবে সিংহ রাশির, অর্থাৎ কোর্ট কেস, রোগ ঋণ থেকে ভালো করবে। আবার পিতার জন্য ততটা ভালো নাও হতে পারে, ভাগ্যের সাপোর্ট এভারেজ পাবে, খুব ভালো না, খুব খারাপ না। আবার কন্যা লগ্নের ক্ষেত্রে তো এটা ঢাইয়া হয়ে যাবে, অর্থাৎ সে একদিকে পঞ্চমপতি, আবার সে ষষ্ঠপতি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে, এটা একটা ভীষণ ভালো যোগ, যে দুর্বল হয়ে গেল। রোগ ঋণ শত্রু জায়গাটা অষ্টমে শনি বসে স্লো করে দেয়, খুব স্লো মুভিং প্ল্যানেট, দুর্ঘটনার জায়গা। কিন্তু এই ঢাইয়াতে কি হবে কন্যা রাশির ক্ষেত্রে, জীবনে যে প্রোগ্রেসটা এই ২-২.৫ বছরে একটু স্লো করে দেবে। যেমন আহ প্রোগ্রেস মানে কর্মের ক্ষেত্রে যে উন্নতি, প্রোগ্রেস, নতুন কোনো জব পাওয়া, যে ব্যাপারগুলো, সেটা আস্তে 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 কাজ হবে, কিন্তু আস্তে আস্তে হবে। এটা একটা বিরাট বড় বিপরীত রাজযোগও পেতে পারে কন্যা রাশি লগ্নের মানুষরা, ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে। তাই শনি এখানে যত দুর্বল হবে, এ- তত কন্যা রাশি লগ্নের ৬ নম্বরের রেজাল্ট খুব ভালো দেবে। কিন্তু সে তো আপনার সন্তানেরও কারক, পঞ্চমপতি, সে তো অষ্টমে গিয়ে নিচস্থ। তো কন্যা লগ্নের, কন্যা রাশির মানুষদের সন্তানের ব্যাপারে ভালো রেজাল্ট এখানে দেবে না। যে সন্তানকে নিয়ে কোনো কষ্ট, সন্তানের জীবনে কোনো সমস্যা,
আপনার সঙ্গে সন্তানের কোনো রকম মনোমালিন্য, দূরত্ব, এই ব্যাপারগুলো গ্রহরাজ দেবে। একদিকে গ্রহরাজ এখানে কন্যা রাশিকে ভীষণ ভালো ফল দেবে, আবার সন্তান নিয়ে বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে। এইবার তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে সে সপ্তমে যাচ্ছে, এখানে সপ্তমে গ্রহরাজ ডাইরেকশন স্ট্রেন্থ পায়, দিকবল প্রাপ্ত হয় তার। সেই দিকবল, স্বরবলের একটা বল দিকবল। কিন্তু এখানে তুলা রাশির ক্ষেত্রে যে সে তো নিচস্থ হবে মেষ রাশিতে, জীবন সাথীর ক্ষেত্রে তার শারীরিক সমস্যা, আহ, আপনার ব্যবসার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলো, কি ধরনের সমস্যা আসতে পারে? স্টার্ট আপ, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য সমস্যা, ব্যবসার যে প্রোগ্রেসটা সেটা খুব স্লো, ধীরে ধীরে হতে পারে। টাকা পয়সার রোলিং গুলো ব্যবসায় সেখানে আটকে যেতে পারে, থেমে থাকতে পারে, হওয়া কাজগুলো মনে হচ্ছে যে আর হবে না। এরকম একটা নিরাশা ভাব আহ, তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তমে গ্রহরাজ নিচস্ত হলে তখন দেবে, কারণ তুলা রাশির সব থেকে ভালো গ্রহ এই শনি মহারাজ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা একটা ভীষণ ভালো যোগ, 6 নম্বরে এসে মেষ রাশিতে শনি নিচস্থ হচ্ছে। এই বৃশ্চিক রাশির জন্য শনি ভীষণ ভালো ফল দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃশ্চিক রাশির তো তৃতীয় পরাক্রমের মালিক, সে নিজের থেকে পড়তে যাচ্ছে, কিন্তু সে চতুর্থেরও মালিক, তাই প্রপার্টি রিলেটেড শনি এখানে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। জমি বাড়ি প্রপার্টি কিনতে গেলে, নতুন বাহন কিনতে গেলে, মায়ের হেলথের জায়গা বিশেষ করে, এই ব্যাপারগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেবে। বাকি কিন্তু শনি যখন ষষ্ঠে থাকে, যষ্ট হয়, প্রবল শত্রুহান্তা যোগ তৈরি করবে, রোগ ঋণ কোর্ট কেস এখান থেকে মুক্তি দেবে, লোনের কোনো যে ঋণগ্রস্ত দশা থেকে এই শনি মুক্তি দেবে, বৃশ্চিক রাশিকে অনেক কিছু ভালো দেবে, কিন্তু ঘর বাড়ি প্রপার্টি রিলেটেড পজিটিভ রেজাল্ট দেবে। ধনু রাশির তো ঢাইয়া থেকে মুক্তি, একটা ভীষণ ভালো ব্যাপার। দ্বিতীয় প্রতি পঞ্চমে যাচ্ছে, শেয়ার মার্কেট, ইজি মানি গেন, লটারি ফাটকা, ভীষণ ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে পঞ্চম আপনার সন্তানের ঘর, সেখানে গিয়ে শনি নিচস্ত হয়ে যাবে, তার শক্তি হারিয়ে ফেলবে। তার মানে এখানেও আপনাকে সন্তান রিলেটেড কিছু সমস্যা আপনার জীবনে আসবে। সবার জীবনে না আসলেও কিছু তো আসবেই। সন্তানের প্রোগ্রেস, সন্তানের বিয়ে, সন্তানের এডুকেশন, এই ব্যাপারগুলো বিশেষ করে যারা কোনো বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য খুব সাবধান। যখন স্যাটার্ন রেট্রোগ্রেড হবে তখনই এই প্ল্যানিং করা উচিত, তা না হলে এখানে কিন্তু সন্তান রিলেটেড মানসিক কষ্ট, এটা একটা ভীষণ দেবে এই ধনুরাশি, কিন্তু আর্থিকভাবে ভীষণ গেন করবে। মকর রাশির ক্ষেত্রে তো বললাম ঢাইয়া শুরু হবে, সাড়ে সাতি তো শেষ হয়ে গেছে, 1 বছর হলো। তাহলে চতুর্থ ঘরে এখানে শনি তার নিচস্থ হয়ে যাবে, এখানে মা, প্রপার্টি, যানবাহন, এই ব্যাপারগুলোতে মকর রাশির মানুষের জীবনে একটা ফ্ল্যাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস আসবে, উতার চড়াও, যেটা মকর রাশির মানুষের মানসিক কষ্ট, গৃহ সুখ, ডোমেস্টিক হ্যাপিনেসের জায়গা। কিন্তু এর একটা বিরাট পজিটিভ রেজাল্টও আছে মকর রাশির ক্ষেত্রে শুধুমাত্র, সেটা হচ্ছে এই শনি তার দশম দৃষ্টি সোজা রাশিতে দেবে। তাহলে এটা মকর লগ্নের জন্য তো ভীষণ ভালো। তার উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, নেম ফেম, প্রোগ্রেস, উন্নতির জন্য মকর লগ্নের তো ভীষণ ভালো। কিন্তু মকর রাশি যে চন্দ্র রাশি হয়, অর্থাৎ আপনার জোডিয়াক সাইন যদি ক্যাপ্রিকন হয়, তাহলে এখানে কিছু মানসিক কষ্ট আহ, যেটা থাকছে। কিন্তু আরেকটা বড় ব্যাপার হচ্ছে মায়ের হেলথ, জমি বাড়ি প্রপার্টির ব্যাপারগুলো খুব সাবধানে ডিল করতে হবে। নতুন কিছু কেনা, ইনভেস্ট করা, এই ব্যাপারগুলোকে খুব সাবধানে ডিল না করলে সেইখানে ফেঁসে যেতে পারে মকর রাশি। গাড়ি কিনতে গেলে, ফ্ল্যাট কিনতে যাচ্ছে, জমি কিনতে যাচ্ছেন, এখানে মহারাজ আপনাকে কিন্তু ভোগাবে। কুম্ভ রাশির সব থেকে ভালো ব্যাপার যে সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে, এটা একটা বিরাট খুশির খবর। কিন্তু কুম্ভ রাশির লগ্নের সেই লগ্নপতি তৃতীয় যাচ্ছে, নিচস্ত হয়ে যাচ্ছে, তো এটা একদিকে যে সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে এত আনন্দের খবর,
কিন্তু খবরটা সে শনি উম তো আপনাকে ধরুন একটা বিরাট কষ্ট থেকে মুক্তি দিল। গিয়ে বসলো কোথায়? সে নিজে গিয়ে নিচস্থ হয়ে গেল। এই শনি যখন retrograde হবে তখন আবার আপনাকে ভালো ফল দেবে। তা যে বিরাট কিছু পজিটিভ এখান থেকে ৭.৫ শেষ হয়ে গেছে সেরকম ব্যাপারটা নয়। কিন্তু হ্যাঁ, এই শনি আপনার 3rd হাউসে যখন retrograde হবে ভীষণ ভালো রেজাল্ট দেবে তখনই ৪-৫ মাসের জন্য retrograde যখন হবে। মিনে যখন আসবে তো মিন থেকে আবার মেষে আসবে তখন ভালো রেজাল্ট। মীন রাশির তো ৭.৫ই চলবে, তাহলে ৭.৫ই শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে। মানে মীন রাশির ৫ বছর হয়ে যাবে শনির ৭.৫ই থেকে। ৭.৫ই শেষ এবং মীন রাশির মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে শনি ইনকামেরও কারক আবার খরচেরও কারক। ইনকাম প্রতি অর্থ ঘরে আসছে, এটা আর্থিক দিকে তো ভীষণ ভালো। খরচের মালিকও ২য় ঘরে যাচ্ছে, তো খরচ কমিয়ে দেবে। ভালো যে পরিস্থিতি আপনার এরকম হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে শনি আপনার নীচ হয়ে যাবে এবং ৭.৫ই শেষ। তো মীন রাশির ক্ষেত্রে এটা আর্থিকভাবে শনি অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে। যেহেতু একাদশ দ্বাদশপতি সেকেন্ড হাউসে আসছে। শনি রেট্রোগেট যখন হবে তখন আরো ভালো ফল দেবে এই মীন রাশির ক্ষেত্রে। এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।